আজকের রেসিপি চিকেন কারি। চিকেন কারি বানানোর জন্য যেগুলো লাগছে সেগুলো হলো আলু, টমেটো কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। এবার মাংসটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। সেই মাংসটা ম্যারিনেট করার জন্য দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে পাউডার, ধনের পাউডার আর নুন আর চিকেন মশলা, এগুলো আর একটু সামান্য তেল মাখিয়ে কিছুক্ষণ মাংসটাকে রেখে দেব। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে আলুগুলো দিলাম ভাজার জন্য। আলুতে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিতে হবে। তারপরে আলুগুলো লাল লাল হয়ে যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নিতে হবে। এরপর ওই তেলে তেজপাতা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়ার পরে যখন কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজ কুচি দিতে হবে। আর পেঁয়াজটা যেহেতু ভাজতে অনেকক্ষণ টাইম লাগে সেই জন্য একটু নুন দিয়ে যদি পেঁয়াজটা ঢাকা দিয়ে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি ওটা ভাজা হয়ে যায় পেঁয়াজটা। পেঁয়াজটাতে একটু অল্প নুন দিলাম তাড়াতাড়ি ভাজার জন্য। এরপর নুন দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে নেড়ে তারপরে একটু ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা মাঝে মধ্যে ঢাকা দিয়ে যখন রাখা হবে তখন মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়তে হবে, না হলে কড়াই লেগে যেতে পারে সেই জন্য। একটু ভালো ভাজা হবে, কিন্তু কড়াই ঢাকা দিয়ে পুরোটা ভাজলেও হবে না। কড়াইয়ের ঢাকাটা যখন লাস্টের দিকে যখন পেঁয়াজটা পুরো নরম হয়ে আসবে তখন কড়াইয়ের ঢাকাটা খুলে দিতে হবে। দিয়ে তারপরে পেঁয়াজটা একটু হাই ফ্লেমে মিডিয়াম ফ্লেম করে ভাজতে হবে যাতে লাল লাল হয়ে যাবে। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিতে হবে। আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিতে হবে টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু নুন দিয়ে জাস্ট ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এরপর একটা মশলার আমি ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। সেটাতে ছিল হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সেটাকে একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে মশলাটা ভালো করে গুলে যায়, গোলা হয়ে যায়। সেই মশলাগুলা জলটাকে ওই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো যে মশলাটা ভেজেছিলাম তার সাথে এটা দিয়ে কষাতে হবে ভালো করে। যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে কষাতে হবে, নাহলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। মশলাটা যখন ভাজা হবে তখন হাই ফ্লেমে ভাজলেও হবে, কিন্তু হাই ফ্লেমে যদি রাখা হয় তাহলে সবসময় নাড়তে হবে, নাহলে তাড়াতাড়ি কড়াই তলাতে লেগে যেতে পারে। আর মিডিয়াম ফ্লেম হাই ফ্লেম করে মশলাটাকে ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় এবং টমেটোগুলো পুরো গলে পেস্ট হয়ে যায়। এরপরে মশলাটা নাড়তে নাড়তে অল্প অল্প করে জল শুকিয়ে আসছে এখানে দেখুন। তারপরে আস্তে আস্তে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে। এরপর ভেজে রাখা আলুগুলো দিলাম। আলুগুলো দিয়ে একটু নেড়ে নিতে হবে যাতে আলুগুলোর সাথে মশলাটা ভালোভাবে মাখানো হয়ে যায়। এরপর মাংসগুলো দিলাম। মাংসগুলোকেও দেওয়ার পরে মাংস আর আলু দুটো একসাথে ভালো করে নাড়তে হবে যাতে মাংসর সাথে মশলা আর আলুর সাথে মশলাটা ভালো করে গায়ে লেগে যায়। নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে নাড়ার পরে মাংসটা ঢাকা দিয়ে কষতে দিলাম, কারণ ঢাকা দিয়ে কষতে দিলে মাংস থেকে অনেক জল বেরিয়ে যাবে। এবার মাংসটা যখন আস্তে আস্তে যখন কষা হবে তখন মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নাড়তে হবে, না হলে মাংসটা তলে লেগে যেতে পারে। সেজন্য একটু একটু করে ঢাকনাটা খুলে নেড়ে নিতে হবে। এরপরে মাংসটা নাড়ার পরে দেখলাম অনেকটাই জল বেরিয়েছে, একটু জল দিতে হবে, কিন্তু আমি ঠান্ডা জল দিইনি। ঠান্ডা জল দিলে মাংসের
টেস্টটা নষ্ট হয়ে যেত, সেই জন্য একটু গরম জল দিয়েছিলাম, তাহলে মাংসের টেস্টটা ভালো থাকবে। সেই জন্য মাংসটা গরম জল দিয়ে আর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম জাস্ট সেদ্ধ হওয়ার জন্য। যখন অনেকটা সেদ্ধ এসছে তখন মাংসটাকে ঢাকনাটা খুলে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে তারপর নামিয়ে নিয়েছিলাম কড়া থেকে।